এভরিওয়ান, আজকে আমি এসএলএসটি এডুকেশনের ইউনিট 1 ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এখান থেকে কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করব। এর আগে এমসিকিউ কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করা হয়েছে বেশ কিছু কোশ্চেন। এটা হচ্ছে নেক্সট যেটা এখানে যেটা প্রথম প্রশ্ন আছে 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পাঠ্যক্রম গঠনের উপাদান নয়? দেখো, শিশুর বিকাশ, সাংবিধানিক বক্তব্য, কমিউনিটির বিকাশ, শিক্ষকের যোগ্যতা। পাঠ্যক্রম গঠনের ক্ষেত্রে কিন্তু কোনটা উপাদান নয়? শিশুর বিকাশ, এদিকে খেয়াল রাখতে হবে। সাংবিধানিক বক্তব্য, যেটা বিষয় থাকবে সাংবিধানিক যেন থাকে, উল্টোপাল্টা না থাকে। কমিউনিটি বিকাশ, এদিকেও লক্ষ্য রাখতে হবে। কিন্তু শিক্ষকের যোগ্যতা, এখানে কিন্তু এটা উপাদান আওতায় গঠনের ক্ষেত্রে এটা পড়ে না। তার কারেক্ট যেটা অপশন হবে অপশন ডি। সঠিক অ্যান্সার অপশন ডি। নেক্সট প্রশ্ন, আধুনিক পাঠ্যক্রমটা কি? একমুখী, ত্রিমুখী, দ্বিমুখী, বহুমুখী? দেখো, এটা বলার আগে এর ডেফিনেশনটা কি একটু বলি, যে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধনের উদ্দেশ্যে বিদ্যালয়ের অন্তর্গত ও বহির্ভূত যে সাহায্যকারী অভিজ্ঞতাসমূহ নির্বাচন করা হয় তাকে আধুনিক অর্থে পাঠ্যক্রম বলে। এখানে একটা জিনিস, যে এই সর্বাঙ্গীন বিকাশ, সর্বাঙ্গীন বিকাশের জন্য এর বহুমুখী, বর্তমানে পাঠ্যক্রম হচ্ছে বহুমুখী। আধুনিক পাঠ্যক্রম হচ্ছে বহুমুখী। সঠিক অ্যান্সার অপশন ডি। পাঠ্যক্রম রচনার সময় লক্ষ্য রাখা উচিত কি? শিক্ষার্থীর পরিণমনের দিক, শিক্ষার্থীর দৈহিক দিক, শিক্ষার্থীর আধ্যাত্মিক দিক, উপরে কোনোটি নয়। দেখো, শিক্ষার্থীর আধ্যাত্মিক দিকের জন্য পাঠ্যক্রম লক্ষ্য রাখবে না, রচনা করার সময় এদিকে লক্ষ্য রাখবে না। দৈহিক দিকের দিকে রাখবে না। লেগে পরিণমনের দিক, পরিণমনের ক্যাপাবিলিটি, তার ক্যাপচার ক্ষমতা, তার গ্রহণযোগ্যতা, তার আগ্রহ, মানসিকতা ইত্যাদির ওপর তার পরিণমনের দিকে লক্ষ্য রেখে পাঠ্যক্রম রচনা করা হয়ে থাকে। সঠিক অ্যান্সার অপশন এ। প্রাচীন ধারণায় পাঠ্যক্রম ছিল কি? প্রাচীন ধারণায় পরিবর্তনীয়, অপরিবর্তনীয়, আংশিক পরিবর্তনীয়, কোনোটাই। আধুনিক যেটা ধারণা সেটা হচ্ছে পরিবর্তনীয়। আধুনিক ধারণায় পাঠ্যক্রম হলো পরিবর্তনীয়, প্রাচীন ধারণায় পাঠ্যক্রম ছিল অপরিবর্তনীয়। এটা ছিল পুরোপুরি অপরিবর্তনীয়, গতানুগতিক ধারাবাহিকভাবে একটা বিষয় চলতো, এটা ছিল অপরিবর্তনীয়। হ্যাঁ, কারেক্ট সঠিক অ্যান্সার অপশন বি। একটি আদর্শ পাঠ্যক্রম শুধুমাত্র শ্রেণীগত বিকাশের জন্য, শুধুমাত্র ব্যক্তি বিকাশের জন্য, শুধুমাত্র সমাজ বিকাশের জন্য, ব্যক্তিগত তথা সমাজগত বিকাশের জন্য। 16 নম্বর যেটা অপশন আছে অপশন ডি। সঠিক অ্যান্সার আছে অপশন ডি। আদর্শ পাঠ্যক্রম তখনই হবে ব্যক্তির সাথে সাথে সমাজের বিকাশের দিকে লক্ষ্য রাখতে হবে। সেই পাঠ্যক্রম লক্ষ্য রেখে যে পাঠ্যক্রম নির্বাচন করা হয় সেটাই হচ্ছে আদর্শ পাঠ্যক্রম। গতানুগতিক পাঠ্যক্রমের ধারণায় পাঠ্যক্রমটা কি? শিক্ষার সংকীর্ণ লক্ষ্যের ওপর প্রতিষ্ঠিত, শিক্ষার ব্যাপক লক্ষ্যের ওপর প্রতিষ্ঠিত, শিক্ষা সর্বদা পরিবর্তনশীল পাঠ্যক্রম, সম্পূর্ণ মনোবিজ্ঞানসম্মত পাঠ্যক্রম। আধুনিক যেটা পাঠ্যক্রম হচ্ছে সেটা হচ্ছে মনোবিজ্ঞানসম্মত পাঠ্যক্রম, আর এই পাঠ্যক্রম সদা পরিবর্তনশীল। আর জীবনব্যাপী পাঠ্যক্রম হচ্ছে ব্যাপক লক্ষ্যের শিক্ষার ব্যাপক লক্ষ্যের ওপর প্রতিষ্ঠিত। এটা হচ্ছে আধুনিক অর্থে বা ব্যাপক অর্থে শিক্ষার লক্ষ্যের ধারণা অনুযায়ী। কিন্তু গতানুগতিক ধারণা অনুযায়ী যেটা সংকীর্ণ লক্ষ্যের ওপর প্রতিষ্ঠিত। সঠিক অ্যান্সার হবে অপশন এ। গতানুগতিক ধারাবাহিকতা, প্রাচীনকালে এই পাঠ্যক্রম ছিল, বর্তমানে আধুনিক পাঠ্যক্রম হচ্ছে গতানুগতিক। আধুনিক পাঠ্যক্রম হচ্ছে জীবনব্যাপী এবং পরিবর্তনশীল, সদা পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে সবসময় পরিবর্তনশীল হয়। যেইটুকু মানে সামাজিক
শিশুর আগ্রহ, চাহিদা, রুচিবোধ এর উপর ভিত্তি করে পাঠ্যক্রম রচনা করা আছে এবং সমাজের সাথে সাথে এটা পরিবর্তনশীল। সমাজ পরিবর্তনের সাথে সাথে এটাও পরিবর্তনশীল। তাহলে সংকীর্ণ গতানুগতিক পাঠ্যক্রম হচ্ছে সংকীর্ণ লক্ষ্যের উপর প্রতিষ্ঠিত। কর্মকেন্দ্রিক বা সক্রিয়তা ভিত্তিক পাঠ্যক্রম সুপ্ত প্রতিভার বিকাশ সহায়ক, এটা হচ্ছে বিকাশ সহায়ক নয়। অতীত অভিজ্ঞতা বর্জিত পাঠ্যক্রম, উপরে কোনটি নয়। এক কথায় বলতে গেলে শিক্ষণীয় বিষয়কে যখন আমরা প্রত্যক্ষ কাজের সঙ্গে যুক্ত করা হয়, সেখানে ব্যক্তি সক্রিয়তা বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এটা হচ্ছে কর্মকেন্দ্রিক। তার উপর ভিত্তি করে যে পাঠ্যক্রম তৈরি হয় সেটা হচ্ছে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম। তাহলে প্রত্যক্ষ কাজের সঙ্গে যুক্ত এবং ব্যক্তিগত সক্রিয়তাকে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু এখানে বলছি যে তার ব্যক্তিগত যদি সক্রিয়তা গুরুত্ব হয় তাহলে তার সুপ্ত সম্ভাবনার বিকাশ সহায়ক হবে। তার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ।